তখন আমরা কি বলতেছি নিজেরও আমরা খেয়াল করছি না যে এই কথাটা যে বলতেছি এই কথার কি অর্থ দাঁড়াচ্ছে, বা লোকে যদি আমাকে বলে আপনি কিভাবে বললেন, কিসের উপর ভিত্তি করে বললেন, আমরা পেপারটা কই, আমরা যে কথা বলছি একটা ডকুমেন্টারি এভিডেন্স লাগবে, আমরা কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলতেছি। তখন উনি বললেন যে, মাহবুব আলী খান বললেন যে তারা যখন রিটায়ার হয় তার আমরা চিকিৎসা দিই, তার রেশন দিই, তো সে তখন ডিসিপ্লিনের বাইরে আসে, সেই ডিসিপ্লিনের বাইরে তার বউ তার পরিবারে কি হয়েছে সেটাও আমার কিন্তু ডিসিপ্লিনের মধ্যে পড়ে। সাবধানতা অবলম্বন করেন, আপনার ডিটারেন্ট ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে, আর এদের যদি জেনুইন দাবি থাকে সেটাও ওদের ছাওয়ার আগে এটা দিয়ে দেন, আর যেটা না করার আছে তারা ইনডিসিপ্লিন কোনো কাজ করলে তাদের চিঠি দিয়া, প্রত্যেকের রেকর্ড আছে, রেকর্ডে সবগুলি নাম আছে। প্রথম কথা হইলো যে ওই যে একটা লোকে মানে তার অপারেশন হবে, অপারেশন হওয়ার আগে লোকাল অ্যানেস্থেসিয়া অবশ করার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া নিয়ে আনছে। তো ওই লোকটা জিজ্ঞাসা করে এটা কি, বলে এটা লোকাল অ্যানেস্থেসিয়া, এটা হলো এই অবশ করে। তো লোকাল দিবা কেন, আমার কি টাকার কম আছে, আমি ফরেনেরটা দিবা। তো এখন আমাদের ফেস সেক্রেটারি যদি না জানে, উনি বলতে পারে, ওনার ম্যান্ডেট কোথায় দিছে, ওনার পিঠের উপরে লিখে দিছে যে এই ইয়ে দিছে উনি। এখন ওনারে বা কি বলবে, আমাদের এক অ্যাডভাইজার বলছে যে আমাদের আমরা নির্বাচিত। তখন আমি বলছি যে নির্বাচিত আমরা কত ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী কে, আপনার কে ডিক্লেয়ার করছে? ইলেকশন করলে তো আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন তাহলে তো আপনার প্রতিপক্ষ কত পাইছে ভোট, আপনি কত ভোট পাইছে সেটা বলতে হবে, তো সেটা বলতে পারছেন। তো আমাদের এখন প্রেস সেক্রেটারি যদি এটা বলে, অ্যাডভাইজার যদি এটা বলে, আপনি এটা অবাক না, কারণ এরা তো শেয়ারের মজা পেয়ে গেছে। এখন কালকে যদি নতুন গভর্নমেন্ট আসে, ইলেকশন করে, তাহলে তো এরা কেউ তো ক্ষমতা থাকবে না, এই প্রেস সেক্রেটারি থাকবে কেউ থাকবে না, বরঞ্চ এদের আরো সমস্যা পড়তে হইতে পারে তাদের। এখন তো তারা তো ছাড়তে চাচ্ছে না এটা, তো সেই জন্য তারা যত রকমের বাহানা, যত রকমের কথা, কোনো অযৌক্তিক, এবং উনি কি দেখাতে পারবে ওনার নির্বাচিত কি দ্বারা নির্বাচিত হয়েছে, নির্বাচনের পদ্ধতিটা কি, নির্বাচিত হইলে তো ভোট হইতে হবে, তো ওনারা নির্বাচিত কে করলো? মানুষ একটা দলিল কিনতে গেলে, একটা বাড়ি কিনতে গেলে বায়া দলিল দেখে, যে তুমি যে দলিলের মালিক হইলা, তো বায়া দলিলটা কোন কে লিখলো, সে কি অরিজিনাল মালিক কিনা, সেই জন্য তার বায়া দলিলটা লাগে। তো ওনারা যে বলছে নির্বাচিত, কোথা থেকে বেসরকারিটা সরকারি ভাবে ডিক্লেয়ার হচ্ছে, তো এটা তো আমরা জানি না। তো এখন ওনারা কি বলছে না বলছে, থাকার জন্য অনেক রকম বাহানার কথা বলবে, কিন্তু বাস্তবতা হইলো ওনারা বিপদে বলতেছে, দেশটাকেও বিপদে ফেলতেছে। আর এখানের ব্যাপারে বিরুদ্ধে লেখার কারণে চাকরি চলে যাওয়া বা গ্রেফতার হওয়া, ও তো যে 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 লঙ্কা যায় সে রাবণ হয়, বলার সময় অনেক কথা বলা যায়, যে ওই যে সমালোচনা ইলেকশন করে দিয়ে যাওয়া নিয়ে যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এমন ভাবে ক্ষমতার মোহে আমাদের এত অন্ধ করে দেয়, তখন আমরা কি বলতেছি নিজেরও আমরা খেয়াল করছি না যে এই কথাটা যে বলতেছি এই কথার কি অর্থ দাঁড়াচ্ছে, বা লোকে যদি আমাকে বলে আপনি কিভাবে বললেন, কিসের উপর ভিত্তি করে বললেন, আমরা পেপারটা কই, আমরা যে কথা বলছি একটা ডকুমেন্টারি এভিডেন্স লাগবে, আমরা কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলতেছেন, সেটা কোনো ভিত্তি নেই, তারা বলতেছে। তো তারা বলুক যাই করুক, কিন্তু কথা হলো তারা বলাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আসে যায় এটার জন্য যে রাষ্ট্র যে অরক্ষিত হয়ে যাচ্ছে। কারণ এইখানে রাষ্ট্রকে অঙ্গরাজ্য করার জন্য যারা এখানের জন্য কাজ করতেছে, তারা তো এদের ভিতরে আভ্যন্তরে ভাই লাগানোর পরে এদের এরকম এইখানে স্প্লিট করে যাচ্ছে। এখন পুরা জাতি ক্রাইসিস হলে কার নেতৃত্বে জাতি একত্রিত হবে? আজকে সেই নেতাগুলি আমরা নাই, আগের থেকে দীর্ঘদিন থেকে এই করে আমাদের প্রতিটা জায়গায় স্প্লিট করে রাখছে। এখন আমাদের একটা সেনাবাহিনীর একটা আছে, দেখো এখানে গুজব সৃষ্টি করা হচ্ছে, কিন্তু সেখানে আর্মির যে আইএসপি আছে তারা দক্ষভাবে এইগুলি লোকের কাছে খোলাসা করছে না। এটা তো আর ইয়াতে এজিস ব্রাঞ্চ থেকে একটা নির্দেশনা দেওয়া উচিত যে যারা ডিসিপ্লিন আর্মি, আমরা এর আগে দেখছি যে, আমি একটা উদাহরণ বলতে পারি, একজন লোক নেভির একজন লোক, উনি তার হাজবেন্ড ওয়াইফের সাথে গন্ডগোল হয়েছে, ওয়াইফ সেনা তখন আমরা তারেক সাহেবের শ্বশুর ছিল মাহবুব আলী খান, ওনার কাছে একটা দরখাস্ত দিচ্ছে তার ওয়াইফ, ক্যাপ্টেন ইনাম, নামও বলে দিলাম, ক্যাপ্টেন ইনাম দেওয়ার পরে উনি কারণ দর্শানোর পরে ক্যাপ্টেন ইনাম উত্তর দিছে যে আমার পারিবারিক ব্যাপারে নৌবাহিনীর প্রধান যুদ্ধ ডিক্লেয়ার করতে পারেন না। এটা করার যখন উনির কাছে চিঠিটা গেলেন, উনি তাকে বরখাস্ত করে দিলেন। বরখাস্ত করে দেওয়ার পরে এই আমার কাছে আসছে যে তখন সে মানে অবস্থা তার খারাপ, বাসা বাজার নাই, তা আমি একটু সুপারিশ করতে গেলাম, যাওয়ার পরে শুনি কি কারণে তার চাকরি গেছে এই অবস্থা। তো আমি তখন উনি বললেন যে, মাহবুব আলী খান বললেন যে তারা যখন রিটায়ার হয় তার আমরা চিকিৎসা দিই, তার রেশন দিই, তো সে তো ডিসিপ্লিনের বাইরে আসে, সেই ডিসিপ্লিনের বাইরে তার বউ তার পরিবারে কি হয়েছে সেটাও আমার কিন্তু ডিসিপ্লিনের মধ্যে পড়ে। আমি এই জন্য উদাহরণটা দিলাম যে যেহেতু তার ওয়াইফে চাকরি করে না, কিন্তু হাজবেন্ডের ওয়াইফের
যেহেতু ঝড়গা হয়েছে, সেটা চিফের নলেজে আসছে, যখন মাহবুব আলী খান মানে তারেক সাহেবের শ্বশুরের নলেজে আসলেন, উনি কিন্তু বরখাস্ত করে দিলেন ক্যাপ্টেন এনামকে। তখন উনি সে চ্যালেঞ্জ করলো কোর্টে, বললো যে তখন নৌবাহিনী থেকে বলা হইলো যে না, যেহেতু আমরা তার রেশন দিই, তার চিকিৎসা দিই, তারপরে সেই জন্য সে ডিসিপ্লিন রিটায়ার হওয়ার পরও ডিসিপ্লিনের আওতায় তা পড়বে, কারণ সে বেনিফিট নিচ্ছে। সেই জন্য দেখা গেল তার চাকরি আর পুনরায় হলো না। পরে আমি রিকোয়েস্ট করার পরে তারে সিএসডি জিএম ডিজিএম বানানো হলো, বলে ও তো সার্ভাইভ করতে পারছে না, আপনি একটু মাফ করে দেন ওকে, ওই সিভিলিয়ানের চাকরি দেবো। তখন আমার রিকোয়েস্টে মাহবুব আলী খান ওনাকে এই সিএসডি ডিজিএম ক্যাপ্টেন নাম, হ্যাঁ, তাকে চাকরি উনি তখন এটা ইয়ে করলেন, দিলেন। কারণ ওইটা দিতে পারবো, কিন্তু আমি আর আর্মিতে ঢুকাইতে পারবো না, মানে বাহিনীতে ঢুকাইতে পারবো না। তো এখন যেহেতু রিটায়ার্ড অফিসার যারা আছে তারা ডিসিপ্লিনের আন্ডার, তারা সিএমএস ট্রিটমেন্ট পাচ্ছে, তারা রেশন পাচ্ছে। এখন এজিস ব্রাঞ্চ থেকে বলা হয় তোমরা এরকম বিশৃঙ্খলা কাজ করলে তোমরা অন্য সাধারণ লোক, ট্রেড ইউনিয়ন না, তোমরা ওই যে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের মতো না, তোমাদের চাকরি মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ডিসিপ্লিনের আওতায়, তোমরা ইনডিসিপ্লিন কাজ করতে পারো না। যদি তোমরা করো, তোমাদের মেডিকেল ফ্যাসিলিটি, পেনশন, তারপরে পেনশন, রেশন সব বন্ধ করে দেওয়া হবে, একটা সার্কুলার দেওয়া উচিত। কিন্তু এটা দেরি করা উচিত না। এখন এনারা যদি, আমি অবাক হয়ে যাচ্ছি, এত উপরে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়ে বসে আছেন ওনারা কিন্তু এইগুলি কেন ওনারা এইসব এটা ডিটেরেন্ট ব্যবস্থা নিচ্ছেন না কেন? কারণ ওইটা তো অন্য বাহিনীর মতো না, আর্মির মধ্যে ফান্ডামেন্টাল রাইট, এই জন্য তারা 12 টাকা রেশন দেওয়া হয়, ডিউসিতে বাড়ি দেওয়া হয়। কেন দেওয়া হয়? তার সকল ফান্ডামেন্টাল রাইট তার জন্য বলবৎ না, অন্যদের জন্য আছে। যদি তার ফান্ডামেন্টাল রাইট থাকে, তাহলে বর্ডারে কমান্ড করলে আমি যাবো না, গুলি খাবো, সে যাবে না। তখন তারা ডুয়ার ডাই, তাকে নট টু কোশ্চেন হোয়াই, তাকে বলতেছে ফরওয়ার্ড মার্চে যাইতে হবে, সামনের দিকে যাইতে হবে। সে বলতে পারে না কেন, কথাটা বলতেই পারবে না। তো সেখানে কারণ এই জন্য আর্মি থেকে যদি চাকরিচ্যুত অন্য ডিপার্টমেন্টে কোর্টে যাইতে পারে, কিন্তু আর্মি যদি সেনাপ্রধানকে বহিষ্কার করা হয়েছে এরকম অনেককে, তারা কোর্টে যাইতে পারে নাই, বিকজ অফ তাদের ফান্ডামেন্টাল রাইটস স্থগিত। তো এই রুলস গুলি জানে, এই রুলস এর ব্যবহারটা জানতে হবে। তো এখন দেখা যাচ্ছে ওরাও জানতেছে না, হ্যাঁ, ওস্তাদও জানে না, সাগরিদও জানে না, যার ফলিপিক্ষেত্রে এইসব জিনিস সৃষ্টি হচ্ছে। আমি দুর্ভাগ্য, আমি একজন সিভিলিয়ান হয়ে আমি আর জানা আছে, আমি ক্যান্টনমেন্ট অ্যাক্ট, এআর, আর্মি রুলস এন্ড ইনস্ট্রাকশন, আমার এগুলি জানা আছে, কোন প্যারাতে কি বলা আছে, ক্যান্টনমেন্টের মধ্যে চ্যাপ্টার এরিয়া কোনটা, এ ক্লাস ল্যান্ড কোনটা, কোনটাতে স্থাপনা করা যাবে, কোনটাতে মার্কেট করা যাবে, সেটাও ক্লাসিফাই করা আছে, রুলসে বলা আছে। এখন ব্যাপার হচ্ছে কি, আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখার পরে সিনিয়র অফিসার কি করে, তারা একটা সার্কুলার দিতে পারে যে তোমরা অন্য বাহিনীর মতো এরকম বিশৃঙ্খলা করবে না। এটা এই যে গুজব সৃষ্টি হয়েছে, আর্মির মধ্যে গন্ডগোল লাগছে, এটা হচ্ছে। আর এটা তো ইন্ডিয়া তো ইন্ধন দেওয়ার জন্য বসে আছে। তারপরে দেখা যাবে ইউনিফর্ম পরে কোনো একটা ঘটনা ঘটবে, তখন বলবে কি ওই বাহিনী করছে, তখন তারা লেগে যাবে। এইটারও স্কোপ কিন্তু ফেলে দেওয়া যায় না। সুতরাং আমি আর্মি সিনিয়রদেরকে রিকোয়েস্ট করবো, আমার এই বক্তব্য যদি শুনে থাকেন, আপনারা সাবধানতা অবলম্বন করেন, আপনারা ডিটারেন্ট ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে। আর এদের যদি জেনুইন দাবি থাকে, সেটাও ওদের ছাওয়ার আগে এটা দিয়ে দেন। আর যেটা না করার আছে, তারা ইনডিসিপ্লিন কোনো কাজ করলে তাদের চিঠি দিয়া, প্রত্যেকের রেকর্ড আছে, রেকর্ডে সবগুলি নাম আছে, রিটায়ার করার যত লোক আছে স্বাধীনতা পরের থেকে রেকর্ডে নাম দিয়া, যারা জীবিত আছে, যারা কারাগারে এটা আছে, ছবি বাইর করা। তাহলে আমাদের এসিও, এমআই, ডিজিএফ কি করতেছে? খালি ফাঁকাশ মাছ কাছে, হেটার খোঁজ রাখতেছে, তার বাহিনীর লোকেরা কি করতেছে, এগুলো তারা দেখবে না। তো সুতরাং এখনো সময় আছে, আপনারা কেউ বাঁচবেন না যদি বিশৃঙ্খলা হয়। আমরা দেখছি সিভিল বিপ্লবের সময় আপনারা তখন চাকরিতে আছেন নাই, দুঃখিত। আমি যখন সেনাপ্রধানের রুমে চা খাইছি, তখন এখন জেনারেল যারা আছে তারা তখন আর্মিতে ঢুকে না, তখন টিন সেট ছিল। আমরা জানি, আমরা সব রুলস সব জানা আছে আমাদের। তো সুতরাং আমি রিকোয়েস্ট করব, এই দেশটা আমাদের সেনাবাহিনী, আমরা সেনাবাহিনীকে আমরা ওন করি, আমার দেশের সেনাবাহিনী আছে, আমার দেশ থাকবে না। সুতরাং এইটা আর বাড়াইতে দেওয়া উচিত না, এরা ভাইরাসের মতো এটা বাড়তে থাকবে। সুতরাং এখানে এখনই স্টপ করতে হবে এটা। এবং স্টপ করলে কি করতে হবে, তাদের সবগুলো সিটি বাইরে সিটি যাবে, যে কেউ যদি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত হয়, তার পেনশন, রেশন, মেডিকেল ফ্যাসিলিটি বাতিল করে দেওয়া হবে। দেখবেন সব বন্ধ হয়ে গেছে।